বিয়ের ভারী লেহেঙ্গা আর ভেজা শরীরে বেকনিতে ছিটে আসা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে ফ্লেরে বসে কান্না করছি। ভাগ্যের কি পরিহাস, কিছু না করেই আজ সবার কাছে আমি অপরাধী। আর ওইদিকে আমার ডেভিল হাজবেন্ড পড়ে পড়ে ঘুমাচ্ছে বিছানায়। এই তো কিছু সময় আগের কথা। বিয়ের ঠিক কবুল বলার আগমুহূর্তে আমার সামনে এসে দাঁড়ায় মাহির ভাইয়া, আর সাথে সাথে আমার গালে কষে একটা চড় বসায়। আমি তো আহম্মকের মতো তাকিয়ে দেখে চলছিলাম, আসলে হচ্ছেটা কি এইসব? মানে কি কি করলাম আমি আবার? এইসব ভাবছি তখনই মাহির ভাইয়া জোরে আমার গাল টিপে ধরে বলে, কি মনে ভেবেছিল তুই আমি অন্য সবার মতো মুখ বুজে সব মেনে নিব? আমি মাহির অন্য সব ফালতু সস্তা কৃত্রিম প্রেমিকদের মতো না। আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি, আদারার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু ভয়ের জন্য কাউকে বলতে পারেনি। আর এখন ও আমার বিয়ে করা স্ত্রী। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। কি বলছেটা কি? মাহির ভাইয়াকে আমি পছন্দ করি, জানি, আমি তাকে প্রপোজও করেছিলাম, কিন্তু সে আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমার বিয়ে হঠাৎ এমন কেন করছে সে? আর আমাদের বিয়েই বা কবে হলো? এই সব ভাবছিলাম, তখনই মা এসে আমার গালে আরেকটা চড় বসিয়ে দেয়। বাবা তো মাথা নিচু করে আছে। আমার বাবা হলেন আমাদের গ্রামের চেয়ারম্যান, সম্মান জিন্সটা তার খুব প্রিয়। পরিবার বলতে মা, বাবা, আমি, চাচা, চাচি আর ইমারান ভাইয়া। আমি কিছু বলতে চাইলে আমার মা বলে, এর জন্য তুই এত ঢাকা যেতে চাইতি? আমি যদি জানতাম তুই এমন হবি, তাহলে তোকে জন্মের পর লবণ মুখে দিয়ে মেরে ফেলতাম। কিভাবে পারলি নিজের বাবা মাকে ধোঁকে দিয়ে বিয়ে করতে? একটু গায়ে বাজল না তোর? একবার ভাবলি না তোর বাবার সম্মানের কথা? আম্মুর কথাগুলো শুনে মনে হচ্ছিল মরে যাই। মাহির ভাইয়ার দিকে তাকিয়ে দেখি ঠোঁটে তার বাঁকা হাসি। আমি বলি, আম্মু বিশ্বাস কর, আমাদের বিয়ে হয়নি। মিথ্যা বলছেন উনি। আর তুমিই বল আমরা কখন বিয়ে করব? মাহির ভাইয়া থাকে ঢাকায় আর আমি গ্রামে। আমার কথাটা বুঝার চেষ্টা কর আম্মু। তখনই মাহির ভাইয়া বলে, মামি তুমি ওর কথা বিশ্বাস করবে না। কিছুদিন আগে গ্রীষ্মের ছুটিতে যখন আমাদের বাসায় বেড়াতে যায় তখনই আমাদের বিয়ে হয়। আর এই দেখ বিয়ের রেজিস্ট্রেড পেপার। আমি মুহূর্তেই চমকে গিয়েছিলাম। আমি সেটা হাতে নিয়ে দেখি সত্যি এটা একটা কাবিননামা, আর সেখানে আমার আর মাহির ভাইয়া সাইন। এটা কিভাবে সম্ভব? পরক্ষণেই মনে পড়ে এটা তেমন কিছুই না আজকালকার জামানায়। আমি বলি, এটা মিথ্যে। বাবা আম্মু বিশ্বাস কর। ভাইয়া তুই অন্তত আমাকে বিশ্বাস কর। তখন আমার চাচি বলে, আমি আগেই বলছিলাম মায়া মানুষকে এত লাই দিতে নাই, শুনলেন না তো ভাইজান দেখছেন এখন। আমার চাচা বলে, আহোহ তুমি চুপ করতো। বরের বাবা আমার বাবার সামনে গিয়ে বলে, এভাবে আমাদের অপমান না করলেও পারতেন। চল সবাই বলেই সে আমার বর, মানে আমার যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাদের সবাইকে নিয়ে চলে যায়। এতক্ষণে কানাকানি শুরু হয়ে গেছে। পাশের বাসার আন্টিরা একজন আরেকজনকে ফুসফুস করে কি যেন বলছে। বাবা কিছু বলছে না, মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তখনই মাহির ভাইয়া বলে, এর আগের বার আমাদের বিয়েটা হয়েছিল গোপনে, কিন্তু এবার আমি সেটা সবার সামনে করতে চাই। মামা মামি তোমাদের সমস্যা আছে? বাবা চুপ। মা বলে, কি বলবো, কিছু বলার মুখ রেখেছে এই মেয়ে?
আমি বারবার বলার পরও কেউ আমার কথা বিশ্বাস করেনি। বরাবরই আমার কথা না শুনে সবাই আমাকে দোষারোপ করেছে। আমার কিছু করার ছিল না। আমি বলেছিলাম আমি এই বিয়ে করব না। তখন আমার চাচি বলে, বিয়ে করবি না মানে, করেই তো ফেলেছিস। এখন আবার এত ন্যাকামি না করে কবুল বলে বিদায় হও। আমার বাবা উপরে চলে যান, সাথে আমার মাও। জোর করেই আমার বিয়েটা দেয় আমার চাচা আর আমার চাচাতো ভাই ইমরান। আমি না চাও সত্ত্বেও বিয়েটা আমার করতে হয়। ইমরান আমার লাগেজটা নিয়ে মাহিরের গাড়িতে রেখে আসে। তারপর মাহির ভাইয়া আমাদের বাড়িতে এক মুহূর্ত দেরি না করে আমকে টেনে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়। কেমন বিয়ে হল আমার! কেউ একটু আসলো না আমাকে বিদায় দিতে। আমার নিজের মা বাবাও আমাকে বিশ্বাস করল না। কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে, নিজেকে আর আটকে রাখতে না পেরে কেঁদেই দিলাম আমি। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ি জানি না আমি, কিন্তু হঠাৎ করে ব্রেক করাতে আর সিটবেল্ট না বাঁধার কারণে মাথায় বেশ ব্যথা পাই আর ঘুমও ভেঙে যায়। দেখি আমার ভাইয়াদের বাসায় পৌঁছে গিয়েছি। কিন্তু এখন ভয় আঁকড়ে ধরেছে, যদি ফুপি আমাকে মেনে না নেয়, আগের মতো আদর না করে। যদি আমাকে বাসা থেকে বের করে দেয়। মাহির ভাইয়া আমাকে ফেলে গাড়ির দরজা খুবই জোরে লাগিয়ে হাঁটতে লাগে। আমি তখন ঠাই বসেছিলাম সেখানে। মাহির ভাইয়া কিছু সময় পর আবার আমার কাছে ফিরে আসে আর দাঁত চেপে চেপে বলে, আপনি কি হেঁটে আসতে পারবেন নাকি হেলিকপ্টার পাঠাবো? আমি বললাম, কেন করলেন আমার সাথে এমন? মাহির ভাইয়া বলে, আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে তুই সুখে সংসার করবি? তোর জন্য আজ মায়া আমার কাছে নেই। আমি চমকে যাই মায়া আপুর কথা শুনে। আমি শুধু এতটুকু বুঝতে পারছি যে সে আমাকে ভুল বুঝেছে। সে আমাকে টেনে গাড়ি থেকে বের করে দারোয়ান চাচাকে বলে গাড়ি থেকে আমার লাগেজটা বের করে গাড়িটা রেখে আসতে। আমি তাকে কিছু বলতে চাইলে বলে, যদি আম্মুর সামনে ন্যাকামি করছিস খবর আছে। আমি যখন সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, সামনে তাকিয়ে দেখি ফুপি, আমার শাশুড়ি মা, আমার ফুপাজান মানে আমার শ্বশুর বাবা আর নিশু দাঁড়িয়ে। ফুপির হাতে বরণ ডালা। আমি তো অবাক, আমাকে দেখে ফুপি বলে, আমি জানতাম আমার ছেলে আমার ঘরের লক্ষ্মীকে ঠিকই নিয়ে আসবে। মাহির আমাকে সব বলেছে। আমাদের বললেই পারতি তোরা। আমি তো তোকে বরাবরই নিজের ঘরের ছেলের বউ করে আনতে চেয়েছিলাম। আমি কিছু বলতে যাব তখন মাহির ভাইয়া বলে, আম্মু বাদ দাও তো। কত দূর থেকে এসেছি একটু বুঝার চেষ্টা কর। মাহির ভাইয়ার বাবা বলে, হ্যাঁ মাহির ঠিকই বলেছে, ওদের আগে রেস্ট নিতে দাও। আদারার উপর দিয়ে অনেক ধকল গিয়েছে। দেখেই বোঝা যাচ্ছে মুখটা একবারে শুকিয়ে আছে মেয়েটার। মাহির ভাইয়া বরাবরই ফুপির ফুপার সবার আদরের, কিন্তু তিনি যে এই আদরের এমন কিছু করবে তা আমার জানা ছিল না। কিন্তু একটা জিনিস, সেটা হলো মাহির ভাইয়ার চাচা চাচিকে দেখছি না। আর আমার বিয়েতে আমাদের সব আত্মীয় গেলেও ফুপিরা যায়নি। হঠাৎ করে মাহির ভাইয়ার আগমন ঘটে। কিছু সময় পর আমাকে নিশু মাহির ভাইয়ার রুমে নিয়ে আসে। অন্য সব 5টা ঘরের মতো না এটা। নিশু আমার লাগেজটা থেকে জামাকাপড় বের করে আলমারিতে গুছিয়ে রেখে একটু পর চলে যায়। রুমটা ফুল দিয়ে হালকা পাতলা সাজানো, কিন্তু আমার এই সব বিরক্ত লাগছে। তখনই ঘরে প্রবেশ করে মহির ভাইয়া। আমি আর নিজের রাগটা দমিয়ে রাখতে পারলাম না।
ছুটে গিয়ে চেপে ধরেছিলাম তার শার্টের কলার। কেন করলেন এমনটা আমার সাথে? কেন? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার বদলে আপনি আমাকে আমার পরিবারের কাছে একটা খারাপ মেয়ে বানাতে দুইবার ভাবলেন না? একটু লজ্জা করল না আপনার? মাহির ভাইয়া এক ঝটকায় আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে, তোর লজ্জা করল না আমার আর মায়ার এত সুন্দর সম্পর্কটা নষ্ট করতে? তুই আমার থেকে আমার ভালোবাসার মানুষটা কেড়ে নিয়েছিস, তার বদলে আমি তোর আপন মানুষগুলোকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছি। আর যদি মাকে পাকনামি করে আগ বাড়িয়ে কিছু বলতে চাস, আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি বললাম, আপনার ভুল হয়েছে। বিশ্বাস করুন, আমি মায়া আপুকে কিছু বলেনি। আমি তো আর কিছু বলতে যাব তখনই সে আমার দুই গাল জোরে চেপে ধরে বলে, আর বানিয়ে মিথ্যা কথা বলতে হবে না, নয়তো তোর এই মুখ আমি ভেঙে গুড়গুড় করে দিব। বলেই আমার হাত ধরে টানতে টানতে বেকনিতে নিয়ে আসে আর আমাকে বেকনিতে রেখে দরজা লাগিয়ে চলে যায়। বাইরে বৃষ্টি হচ্ছিল। আমি ভাইয়াকে বলেছিলাম, মাহির ভাইয়া, প্লিজ দরজাটা খুল, বাইরে বৃষ্টি হচ্ছে। কিন্তু না, সে আমাকে একা ফেলে চলে যায় আর লাইটটাও বন্ধ করে দেয়। বলকনির ভয় আর ঠান্ডায় থরথর করে কেঁপে যাচ্ছি। হঠাৎই খুব জোরে বিদ্যুৎ চমকায় আর ভয় চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার সেই চিৎকার শুনোর মতো কেউ নেই। ডিভেলটা পরে পরে আরামসে ঘুমাচ্ছে। এত জলদি কেউ কিভাবে ঘুমাতে পারে? আর বাইরের আওয়াজ রুমেও প্রবেশ করে না। দেখতে দেখতে বৃষ্টি কমে যায়, কিন্তু ঠান্ডা বাতাস বইছে আর এই বাতাসের তীব্র ঠান্ডার কারণে শরীরে সব লোম দাঁড়িয়ে যাচ্ছে। মাথা ব্যথাও খুব করছে। ধীরে ধীরে চোখ বুজে আসছে। যখন চোখ মেলি আমতো অবাক। আমি রুমে আসলাম কখন? আমি তো বেকনিতে ছিলাম। শরীরটাও কেমন মেজমেজ করছে। গরমের কারণে মনে হচ্ছে ভিতরটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আমার বাম পাশে তাকিয়ে দেখি মাহির ভাইয়া। এখন তো আমার হাজবেন্ড, আর যাই হোক ভাইয়া বলা যাবে না, মানে মাহির আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পরনে তার ডার্ক ব্ল্যাক কালারের শার্ট, তার পেন্টে তার পাশেই তার কোট, মানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন। আমাকে উঠতে দেখেই সে ঝড়ের গতিতে ছুটে এসে আমার সামনে দাঁড়িয়ে বলে, ভাবিস না, তোকে দয়া করে বিছানায় নিয়ে আসছি। আম্মু ডাকতে আসছিল তাই। তোর মতো মেয়ের আমার মতো মাহিররে দোয়ার যোগ্যও না। আর হ্যাঁ, এটা তোর বাবার বাসা না যে পড়ে পড়ে সকাল 11 অবধি ঘুমাবি। যা নিচে গিয়ে নাস্তা বানা। মাহিরদের বাসায় অনেক সার্ভেন্ট আর রান্না বান্না সব তারাই করে। কিন্তু তার বলা কথাগুলো আমার অনেক খারাপ লাগেছে। নিয়ে আসলো কেন আমাকে? আমি আমাকে এখানে আনতে বলেছিলাম। রেগে আমি বিছানা থেকে নেমে মাহিরের সামনে দাঁড়িয়ে বলি, আমি বলেছিলাম আমাকে এখানে আনতে। আর সাথে সাথে মাহির আমার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে আসে। আহোহো, আমার লাগছে, ছাড়ুন আমাকে। মাহির আর জুড়ে আমার চুলের মুঠি ধরে বলে, আমার সামনে এমন চোখ গরম দেখাবি না। যা এখন আমার চোখের সামনে থেকে দূরাহ। বলেই আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেই চলে যায়। কি করব আমি? কিসের জন্য এমন করছে মাহির? মাহির আমাকে ভুল বুঝেছে। আমি জানি সে তো এমন না। আমি তো এই মাহিরকে চিনি না। আগের মাহির রাগী থাকলেও সবাইকে যথেষ্ট সম্মান করত। কিন্তু আজ এই মাহিরের তো। তখনই নিশু আসে রুমে।
আমি নিশুকে দেখে চোখ মুছে তাড়াতাড়ি উঠে দাঁড়াই। নিশুর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো। সেম এজ সেম ক্লাস। নিশু আমাকে দেখে বলে, কি হয়েছে, কাঁদছিস কেন ফ্লোরে বসে বসে? আমি বলি, কই না তো, কিছু না। নিশু বলে, ভাইয়া বকেছে। ভাইয়ার সাথে চুপচাপ প্রেম করে বিয়েটাও করে ফেললি, আমাকে বললি না পর্যন্ত। তা না হলে বুঝলাম ভালোবেসে করেছিস, কিন্তু তুই আরেকটা বিয়েতে রাজি কি করে হলি? তাই ভাইয়া রাগটা তোর ওপর ঝাড়ছে। রাগ হওয়াটা কি স্বাভাবিক না, তুই বল? আমি কি বলবো বুঝতে পারলাম না, তাই চুপ থাকাটাই শ্রেয় মনে করলাম। আমাকে চুপ থাকতে দেখে নিশু বলে, আচ্ছা বাদ দে, নিচে চল, খাবি। ভাইয়া তো না খেয়েই বেরিয়ে পড়ল। কত করে বললাম শুনল না। আম্মু আর বাবাই তোর জন্য অপেক্ষা করছে। আমি বললাম, তুই যা, আমি আসছি। আর শুন, আম্মু ফোন। নিশু আমার কাছে এসে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আম্মু ফোন দিচ্ছে দেখে আসলাম, এখন জলদি নিচে আয়। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম, দেখি ফুপি বসে আছে। আমাকে দেখে ফুপি বলে, আয় মা, আয় বসো। আমিও চুপচাপ বসে পড়লাম। আমি বরাবরই এমন, যত যাই হোক খাবারের সাথে রাগ দেখায় না। এক গ্লাস ফ্রেশ জুস আর একটা টোস্ট খেয়ে উঠে পড়লাম। ফুপা অফিসে চলে গেল সবাইকে বিদায় দিয়ে। ওইদিকে নিশুও ভার্সিটির জন্য বেরিয়ে গেল। বাসায় আমি আর ফুপি আর কিছু সার্ভেন্ট। আমি ফুপির কাছে গিয়ে বলি, ফুপি আসলে। ফুপি বলে, দেখ, আমি এখন তোর ফুপি না, তোর বরের মা, মানে তোর মা। আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না। ফুপিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। ফুপি মাহিরকে কত বিশ্বাস করে, যদি আমার মা বাবাও একটু বিশ্বাস করত। ফুপি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ধুর পাগলি, কান্না করছিস কেন? আমি, আম্মু, বাবা। আমাকে থামিয়ে ফুপি বলে, ভাইজানকে আমি চিনি, তার রাগ এত জলদি ভাঙবে না। সম্মানে আঘাত লেগেছে তার। ফোন করেছিলাম আমি, কেউ ধরেনি। সব সময়ের সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু তুই আর মাহির কাজটা ঠিক করিসনি। আমি তো প্রথমে বেশ রাগ করেছিলাম, কিন্তু পরে ভাবলাম বিয়ে যেহেতু হয়ে গেছে, তাহলে নিজের ঘরের বউকে নিজের কাছে নিয়ে আসাই ভালো। এই তোর শরীর গরম কেন দেখি? ফুপি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমি ভাবছি মাহিরের কথা, কত বড় খেলোয়াড় সে। কি দানটাই না চালল। আমি কিছু ফুপিকে কিছু বলতে চেয়েও বললাম না, এখন চুপ থাকাটাই ভালো হবে হয়তো। অপরদিকে মাহির অফিসে না গিয়ে হসপিটালে গিয়েছে মায়াকে দেখতে। মায়ার সাথে মাহিরের পরিচয় হয় মাহিরের এক ফ্রেন্ডের জন্মদিনে, আর সেখান থেকে মাহির মায়ার উপর অনেক ফুটবল হয়ে যায়। ধীরে ধীরে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে সেটা গড়িয়ে একটা সম্পর্কে পরিণত হয়ে যায়। কিন্তু কোনো একটা কারণে মায়া আজ হসপিটালে। আর এই কারণটা মাহির মনে করে আদারাকে। আদারা মায়ার থেকে সব দিক দিয়ে সুন্দর। যেমন উচ্চ লম্বা, তেমনি চলাফেরা, খুবই ভদ্র, একটু দুষ্ট বটে। কিন্তু রাগটা তার অনেক, সহজে রাগে না, কিন্তু রাগলে তার খবর আছে যার ওপর রেগেছে।
আদারা বরাবরই মাহিরকে পছন্দ করে। মাহিরা যখন তাদের গ্রামের বাড়ি যেত আদারা তাকে নিয়ে রোজ বিকেলে ঘুরতে বের হতো। সময়ের সাথে মাহির আর আদারার মাঝে বন্ধুত্বসুলভ সম্পর্কের সৃষ্টি হয়। মাহির আদারাকে বোনের চোখে দেখলেও আদারের মনে তখন নতুন করে ভালো লাগার ফুল ফুটতে লাগে। আদারাও ঢাকা আসত প্রতি গ্রীষ্মের ছুটিতে, এসে তার ফুপা, ফুপি, নিশু আর মাহিরকে দেখে যেত। আদারা মনের দিক দিয়ে অনেক ভালো। আদারার ফুপা ফুপিও আদারকে বেশ পছন্দ আর আদরও করে। মাহিরকে হসপিটালে ঢুকতে দেখে মায়ার মা দৌড়ে আসে, বলে, বাবা মায়ার অবস্থা খুবই খারাপ, এখনই নাকি টাকা লাগবে ঔষধ কেনার জন্য। আমি এখন কি করব বাবা? কান্না করতে করতে মাহির বলে, আরে আন্টি চিন্তা করবেন না, আমি আছি তো। কত টাকা লাগবে বলেন? আচ্ছা আমি নিজেই কিনে দিচ্ছি ঔষধ। ফার্মেসিতে চলেন। মায়ার মা বলে, না বাবা তুমি মায়ার কাছে যাও, আমি ঔষধ নিয়ে আসছি। মাহির নিজের ওয়ালেট থেকে 1000 টাকার 6টা নোট বের করে দিয়ে মায়ার কেবিনের দিকে পা বাড়াল। মায়াকে দেখার জন্য মনটা উৎসুক করছিল মাহিরের। মাহির মায়ার কেবিনে গিয়ে দেখে মায়া চোখ বুঝে নিথর হয়ে শুয়ে আছে। মাহির মায়ার কাছে গিয়ে বসে মায়ার হাত ধরে বলে, তোমার এই অবস্থা আর আমার থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য ওকে অনেক শাস্তি পেতে হবে। তুমি জলদি সুস্থ হয়ে যাও মায়া। আর তখনই মাহিরের ফোনে একটা কল আসে, দেখে তার বাবা। মাহির মায়ার কেবিন থেকে বেরিয়ে ফোন রিসিভ করে। হ্যাঁ বাবা বল। মাহিরের বাবা, কোথায় তুমি? বাসা থেকেও জলদি বেরিয়েছিলে। তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো মাহির? আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে জাপানি ক্লায়েন্টদের সাথে, তুমি ভুলে গেছ? আর প্রেজেন্টেশনও তো তুমি করবে বলেছিলে তাই না? এক্সট্রিমলি সরি বাবা, আসলে বলেছিলাম না আমার এক ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই। মাহিরের বাবা, তাই বলে প্রতিদিন? যাই হোক ইটস ওকে, তাড়াতাড়ি আসে। মাহির আর পিছু ফিরে না তাকিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্য। মাহির বেরিয়ে যাওয়ার সাথে সাথে কেউ একজন দেয়ালের পাশ থেকে বেরিয়ে আসে। ঠোঁটের কোণে তার বাঁকা হাসি। মাহিরকে চলে যেতে দেখে দেরি না করে তাড়াতাড়ি সে মায়ার কেবিনে ঢুকে যায়। রাতে সবাই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি খাবারের টেবিলে বসে বসে অপেক্ষা করছি মাহিরের। যত যাই হোক সে আমার স্বামী। সকালে ফুপি জোর করে মেডিসিন খাইয়ে দেয়, যার ফলে জ্বরটা আর আমাকে কাবু করতে সক্ষম হয়নি। কিন্তু ঠান্ডা লাগছে বেশ। বসন্তের শেষ প্রহর চলছে, সামনের সপ্তাহ থেকে ঠান্ডা শুরু। আর এই কারণটার জন্য ফুপিকে মিথ্যা বলতে পেরেছি। ফুপি জ্বর আসার কারণ জানতে চাইলে বলি মৌসুমের পরিবর্তনের ফলে এই অবস্থা। বাসায় থেকে একটা কল পর্যন্ত করেনি কেউ, ভাবতেই কান্না আসছে। এই সব ভাবছি তখনই কেউ কলিং বেল চাপে। মাহির হয়তো চলে এসেছে ভেবে ডোরটা ওপেন করি, আর দেখি আদারা দরজা খুলে দেখে মাহিরের চাচা চাচি আর মাহিরের চাচাতো ভাই বোন আকাশ আর মিলি দাঁড়িয়ে আছে। আর তাদের পিছন থেকে দেখা যাচ্ছে মাহির আসছে, হয়তো গাড়ি পার্ক করে আসছে। আদারাকে দেখে মাহিরের চাচি মুচকি হাসি দিয়ে বলে, কি খবর আদারা মুনি? আদারা হালকা হাসি দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তখন মাহির পিছন থেকে বলে, বাসায় কি ঢুকতে দিবে নাকি বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে আমাদের?
আদারা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় আর ওদের ভিতরে আসতে বলে। মাহিরের চাচাতো ভাই আকাশ আদারার দিকে এক পলক তাকিয়ে উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। মাহিরের চাচির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই তারা সবাই তাকে দেখতে যায়। আর আজকে তারা যখন চট্টগ্রাম থেকে ঢাকায় বেক, তাদের বাসায় আসার একটু পরই মাহিরও অফিস থেকে চলে আসে। মিলি আদারকে জড়িয়ে ধরে বলে, আদারা আপুই, এবার তুমি আমার সাথে ঘুমাবা। তখনই মাহির বলে, আদারা এখন তোর আপু না ভাবি লাগে, এই সব বাদ দে, এইটা বল নানা ভাইয়া কেমন আছে? ভাবি কথাটা শুনে মাহিরের চাচা চাচি সবাই অবাক। মিলির মাথা মনে হচ্ছে ঘুরছে। সবাই মাহিরের আর আদারার দিকে তাকিয়ে আছে। আর আদারা নিচের দিকে। মিলি বলে, নানা ভাইয়া ভালো আছে, কিন্তু তুমি আদারা আপুকে? মাহির বলে, বিয়ে করেছি। যাই হোক, রাত হয়েছে, ঘুমা যা। মাহিরের চাচি বলে, কি বলছিস, কিভাবে? তখন মাহির তার মনগড়া সেই কাহিনী বলে। আদারা এবার রাগছে, কিন্তু রাগটা প্রকাশ করছে না। মাহিরের চাচা বলে, যা হয়েছে ভালোই হয়েছে একদিক দিয়ে। আদারা একটা লক্ষ্মী মেয়ে। আকাশ ওদের কথা শুনে চলে যায়। আর মিলি হা হয়ে আছে। মাহিরও উঠে ওপরে চলে যায়। আর আদারাও মাহিরের পিছন পিছন গিয়ে রুমের দরজা লাগিয়ে দিয়ে বলে, কি হয়েছে আপনার, এমন কেন করছেন আমার সাথে? মাহির নিজের টাইটা খুলতে খুলতে বলে, তুই অনেক ভালো নায়িকা হতে পারতি, অ্যাক্টিংটা অনেক পারিস। আদারা এবার রেগে গিয়ে মাহির গলার টাইটা অনেক টাইট করে লাগিয়ে দেয়, আর মাহির গলায় সেটা অনেক বাজেভাবে গেঁথে যায়। মাহিরের ব্যথাও লাগছে। আদারা ধাক্কা দিয়ে মাহিরকে বেডে ফেলে তার উপর উঠে বসে টাইটা সেই আগের ন্যায় ধরে। আদারা বলে, আমাকে কি মনে করেন আর 5টা মেয়ের মতো আমি মুখ বুজে সব সহ্য করব? কি করেছি আমি এখন বলবি, নয়তো জানে মেরে ফেলব তোকে। মাহির আদারার থেকে নিজেকে ছাড়িয়ে আদারকে নিজের নিচে ফেলে তার উপর ঝুঁকে বলে, আমার থেকে আমার মায়াকে কেড়ে নিয়েছিস। আদারা মাহিরকে ধাক্কা দিয়ে বলে, আমি কিছু করিনি আপনার মায়ার সাথে। মাহির বলে, তোর জন্য মায়ার এই অবস্থা। উইদিন মায়াকে কিছু না বলতি তাহলে আজ মায়া আমার সাথে থাকত, হসপিটালে না। আদারা এইবার অবাকের শীর্ষ পর্যায়ে। আদারা বলে, আমি কি করেছি? আপনার মায়ার উপর বাস চালিয়েছি, নাকি ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি? কোনটা? মাহির চিৎকার করে বলে, ন্যাকামি করিস? তুই মায়াকে বলিসনি তোর আর আমার সম্পর্ক আছে? বলিসনি তোর আর আমার বিয়ে ঠিক? তোর এই কথাগুলো শুনে ও ভেঙে পড়ে। তারপর ও একটা গাড়ির সামনে গিয়ে সুসাইড করার চেষ্টা করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় মায়া বেঁচে যায়। আদারা তো ভাবিকুল পাচ্ছে না সে কোনোদিন কবেই বা এগুলো বলল। আদারা বলে, আপনার ভুল হচ্ছে, আমি কিছুই বলিনি। তখনই মাহির কিছু বলতে যাবে, তখনই মাহিরের ফোনটা কান্না করে দেয়। মাহির সেটা নিয়ে বেকুনিতে চলে যায়। আজও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। মাহির বলকনিতে গিয়ে কথা বলতে দেখে আদারও পিছন পিছন যায় আর বেলকনির দরজাটা লাগিয়ে দেয়, সাথে লাইটও অফ করে দেয়। মাহিরের পিয়ে মাহবুব কল দিয়েছে, কোনো একটা সমস্যা হয়েছে। মাহিরও কথা বলছিল, তখনই বেলকনির লাইটটা অফ হয়ে যায়।
মাহিরের অন্ধকার জিনিসটাই বেশি ভালো লাগছে, তাই সেও কিছু বলল না। আর ওইদিকে আদারা টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে থাকে সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে। অন্যদিকে বেলকনির দরজাটা খুলতে গিয়ে মাহির দেখে সেটা ভিতর থেকে লক করা। সে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর কি যেন বলছে, কিন্তু বাইরের আওয়াজ ভিতরে আসছে না। আদারাও রুমের লাইটটা অফ করে আরামসে শুয়ে পড়ে। অপরদিকে মাহির রেগে বম হয়ে আছে। আর মশাও মাহিরকে নিজের খাদ্য হিসেবে অনেক মজা করে খাচ্ছে, মানে মাহিরের রক্ত চুষছে। মাহির শত চেষ্টার পরও সে বেলকনির দরজাটা খুলতে পারে না। তাই মনে মনে ঠিক করে আজকে বেলকনিতেই কাটাতে হবে, কালকে সে আদারাকে দেখে নিবে। কিন্তু ঘুমোতে হবে না মাহিরের যেই মশা। মাহির নিজের ফোন নিয়ে বসে, কিন্তু সারাদিন খাটাখাটির পর সে অনেক ক্লান্ত, তাই মশার কামড় খাওয়াটাকে উপেক্ষা করে একসময় ঘুমিয়ে পড়ে। রাত 3টা বাজে। আদারা এখন ঘুমায়নি। সে একটা বালিশ আর ব্ল্যাঙ্কেট নিয়ে যায়। বেলকনির লাইটটা অন করে দরজাটা খুলে দেখে মাহির ঘুমিয়ে গেছে। কি নিষ্পাপ লাগছে তাকে। আদারা আস্তে করে মাহিরের মাথার নিচে খুব সাবধানে বালিশটা দিয়ে ব্ল্যাঙ্কেটটা গায়ে জড়িয়ে দেয়। আদারা খেয়াল করে মাহিরের গলায় দাগ বসে গেছে। আদারার মায়া লাগে, কিন্তু তখনকার কথা মনে পড়তেই সে রেগে যায়। আর কিছু না ভাবেই রুমে এসে শুয়ে পড়ে। আর ভাবছে নিজের পরিবারের কথা। বাবা কেমন আছে? মা ঠিক মতো ঔষধ খায় তো? সে কিভাবে নিজেকে সবার কাছে নির্দোষ প্রমাণ করবে আর আগের মতো সব ঠিক হয়ে যাবে? এই সব ভাবতে ভাবতে আদারা ঘুমিয়ে পড়ে। সকালের সূর্য স্নানের মধ্য দিয়ে ঘুম ভাঙল মাহিরের। নিজের গায়ে ব্ল্যাঙ্কেট আর মাথার নিচে বালিশ, আর বেলকনির দরজাটাও খোলা পড়ে আছে। মাহির রুমে গিয়ে দেখে আদারা বাচ্চাদের মতো গুটিসুটি মেরে শুয়ে আছে। অনেক কিউট লাগছে আদারাকে, কিন্তু মাহিরের আদারের এই সুখ সহ্য হলো না। আর রাতের কথা মনে পড়তেই সে আরো ক্ষেপে যায়। বাথরুমে গিয়ে এক বালতি পানি নিয়ে এসে ঢেলে দেয় আদারের উপর। আদারা ভয় পেয়ে লাফিয়ে ওঠে বসে। নিজের সমস্ত শরীর ভিজে একাকার, বিছানাও অনেক ভিজে গিয়েছে। আদারা মাহিরের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে। মাহির একটা হাসি দিয়ে বলে, কালকে বলেছিলাম না এটা তোর বাপের বাড়ি না, যে পড়ে পড়ে 10টা অবধি ঘুমাবি? আদারা কিছু না বলে উঠে আলমারি থেকে নিজের একটা জামা নিয়ে ওয়াশরুমে গিয়ে অনেক জোরে ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। মাহির বলে, দরজা ভাঙার আগে তোকে ভেঙে ফেলবো, আমার সামনে যদি আরেকবার এমন রাগ দেখিয়েছিস। আদারা বাথরুম নিয়ে মাহিরের ব্রাশটা হাতে নিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। আর ব্রাশটা নিয়ে বাথরুমের দেওয়াল পরিষ্কার করতে লাগে। আর গান গাইতে লাগলো, আহা আকাশে বাতাসে, আহা আজ কি আনন্দ আকাশে বাতাসে। মাহির ভাবছে কিভাবে সে আদারাকে টাইট দিবে। তাই সে নিচে গিয়ে সার্ভেন্টদের বলে, আজ নাস্তা সবার জন্য আদারা বানাবে,
তাই যেন কেউ নাস্তা না বানায়। অপরদিকে হসপিটালে মায়ার কেবিনে কেউ হুট করে ঢুকে যায়। মায়ার মা তখন মায়াকে আপেল কেটে দিচ্ছিল আর মায়া সেটা খাচ্ছিল আর ফোন চালাচ্ছিল। হঠাৎ করে কারো কেবিন প্রবেশ করাতে মায়া ভয় পেয়ে যায়। ভেবেছিল হয়তো তাদের প্ল্যানটা বেচতে গেল, কিন্তু মায়া যাকে দেখে সে খুশিতে দৌড়ে গিয়ে তাকিয়ে জড়িয়ে ধরে বলে, মিস ইউ জায়ান। সেই ব্যক্তিটাও মায়াকে জড়িয়ে ধরে বলে, মিস ইউ টু। মায়ার মা বলে, বাবা তুমি এসেছ। জানো কাল কি হয়েছে? একটুর জন্য আমরা বেঁচে গিয়েছি। কালকে যখন মাহির আসে আমি তো প্রথম খেয়ালই করিনি, আর মায়া তো নিজের মতো নিজের চুল বাঁধতে ব্যস্ত। হঠাৎ করে আমি বাইরে এসে দেখি মাহির আসছে, আর আমি ব্যাপারটা কোনো মতে সামলে নেই। আচ্ছা তোমরা গল্প কর, আমি বাইরে দেখি মাহির আসে কিনা। মায়ার মা কেবিন থেকে বেরিয়ে আসে। মায়া সেই ব্যক্তিটাকে বলে, বাবু জানো মাহির কালকে কি যেন বলছিল? ও নাকি বদলা নিবে আদারার থেকে। সে বলে, হুমম। মায়া বলে, এই মাহিরের থেকে নিজের পিছ ছাড়াতে গিয়ে আমরা যে ওর এত এত টাকা আর আদারাকে নিয়ে চালটা চাললাম, সেটা কি কাজে লাগবে? আদারার জন্য আমার খারাপ লাগছে। সে বলে, দেখ মায়া, সবকিছু এত ভাবতে হয় না। বর আমাদের আর কোনো রাস্তা ছিল না, আর বাকি রইল আদার, আর সে আমাদের প্ল্যানিং এর একটা অংশ। আদারা যে দিন মাহিরকে প্রপোজ করে সেটা আমি আর তুমি দেখে ফেলি, আর তারপরই প্ল্যানটা কাজে লাগাই। মাহির কিন্তু অনেক বোকা। মায়ার সাথে কিছু কথা বলে সে ব্যক্তিটা চলে যায়। অপরদিকে আদারা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। মাহিরের দিকে তাকিয়ে একটা চওড়া হাসি দিয়ে বলে, গুড মর্নিং পাতি নামক ডেভিল হাজবেন্ড। মাহির একটা বাঁকা হাসি দিয়ে বলে, হ্যাঁ আমি ডেভিল। ঠিক বলেছ। যাও এখন নিচে যাও, নাস্তা বানাবে তুমি। আজ সার্ভেন্টদের ছুটি। আদারা কিছু না বলে মাহিরের দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহির বাঁকা হাসি দিয়ে এক চোখ মেরে নিজের টাওয়েল টানিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। তারপর ব্রাশ করে শাওয়ার নিতে লাগলো। অন্যদিকে আদারা মাহিরকে বকতে বকতে নিচে নামছে। হারামি, খারাপ, খচ্চর, শয়তানের নানা। আমার হাতের নাস্তা খাবা? ভালো করে ভালোভাবে খেতে চাইলে তো কিছু বলতাম না, কিন্তু এবার দেখ আমি কি করি। এমন নাস্তা খাওয়াবো তোমাকে যে কিছু বলতেও পারবা না, ইভেন করতেও না। আদারা নিচে কিচেনে গিয়ে সার্ভেন্টদের হালকা সাহায্য নিয়ে নাস্তা বানাতে লাহে। একটা সময় আদারা বলে, আপনারা যান, আমি একাই পারবো। কুকরা চলে যায়। আদারা বাঁকা হাসি দিয়ে ফ্রিজ থেকে কাঁচা ডিম নিয়ে আসে, আর সেটা মাহিরের জুসের সাথে মিক্সিং করে। কিন্তু কেমন মিক্সি হচ্ছে না, তাই সে ব্লেন্ডার ব্যবহার করে। কিন্তু একটা বাজে গন্ধ আসছে। আদারা টোস্ট, অমলেট, জুস আর ফ্রুট সালাদ তৈরি করে। মাহির নিচে আসে, সবাই একসাথে খেতে বসে। আদারা চালাকি করে আগে থেকেই মাহিরের গ্লাসটা সে জায়গায় রেখে দিয়েছে যেখানে মাহির প্রতিদিন বসে। আজকেও মাহির ঠিক একই জায়গায় বসে। সবাই খেতে লাগে। আদারও মাহিরের পাশে বসে খাচ্ছে আর দেখছে সে কি করছে। একসময় মাহির গ্লাসটা হাতে তুলে মুখের কাছে নিতেই মাহিরের কাছে একটা বাজে গন্ধ আসে। সে সেটা খেতে নাচে উঠে যেতে চাইলে আদারা বলে, না খেয়ে যাবেন না প্লিজ।
আপনার জন্যই তো নিজ হাতে নাস্তা বানালাম, আপনি খাবেন বলে। মাহিরের চাচি বলে, আদারা তুমি নাস্তা বানিয়েছ? মিলি বলে, হ্যাঁ, আমি ভাবিকে কিচেনে কাজ করতে দেখেছি। মাহিরের মা বলে, মাহির মেয়েটা তোর জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছে আর তুই না খেয়ে চলে যাবি? সেটা হয় না, বসো চুপচাপ আর সবটা শেষ কর। আদারা মাহিরের দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চোখের ইশারায় বলে খেতে। মাহির পড়েছে মহাবিপদে, কারণ সবাই তৃপ্তি সহকারে খাচ্ছে। এখন যদি সে কিছু বলে তাহলে সবাই মাহিরকেই ভুল বুঝবে। মাহির আবার নিজের জায়গায় বসে পড়ে গ্লাসটা মুখের কাছে নিতেই মাহিরের বমি আসে, কিন্তু তাও চুপচাপ এক ঢুক খেয়ে নেয়। আর আদারা দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। আদারা তো চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাচ্ছে আর মিটমিট হাসছে। মাহির রাগে কটমট করতে করতে জুস নামক অখাদ্যটা খেয়ে নিল। তখনই মাহিরের বাবা বলে, আকাশ কোথায়? আকাশকে যে দেখছি না। তখনই সদর দরজা দিয়ে আকাশ প্রবেশ করতে করতে বলে, সরি চাচ্চু, জগিং করতে বেরিয়েছিলাম। মিলি বলে, এখন 10টা বাজে, তুই বেরিয়েছিলি কখন? আকাশ বলে, 7টার দিকে। আকাশের বাবা বলে, 10টা যে আমাদের সকালের নাস্তার সময়, সেটা নিশ্চয়ই আকাশ তোমার অজানা নয়। আর 3 ঘন্টা কেউ জগিং করে? আকাশ বলে, রাস্তায় এক ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই লেট হয়েছে। আকাশের বাবা কিছু বলতে যাবে তখনই আকাশের মা বলে, আহহ, চুপ করত। বাবা তুই যা, ফ্রেশ হয়ে আয়। খাওয়া শেষ করে মাহির, আকাশ, মাহিরের চাচা, আকাশ সবাই অফিসের জন্য বেরিয়ে পড়ে। মাহির বরাবরই একা গাড়ি নিয়ে যায়, এবারও সেম। আদারা নিজের রুমে গিয়ে দেখে মাহির ভেজা টাওয়ালেটা বিছানায় ফেলে রেখেছে। আদারা রেগে বলে, কি ফালতু কাজকর্ম, ধরো। বলেই সেটা বেকনিতে মেলতে যায়। আর আদারার চোখ পড়ে মাহিরের ফোনের উপর। সে ফোনটা হাতে তুলে নেয়, এটা ভেবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়। যেই ভাবা সেই কাজ, সে টাওয়ালেটা বেকনিতে রেখে দিয়ে ফোনটা নিয়ে রুমে আসে। ফোন লক করা। পাসওয়ার্ড কি হবে? প্রথমে সে মাহির লিখে, কিন্তু কাজ হয় না। তারপর মায়া, তাও কোনো কাজ হয় না। তারপর আদারা মাহিরের বার্থডে ডেটটা লিখে, আর সাথে সাথে ফোনের লক খুলে যায়। আর তখনই কেউ এক ঝটকায় ফোনটা তার কাছ থেকে নিয়ে নেয়। আদারা সামনে তাকিয়ে দেখে মাহির। মাহির তো বেরিয়ে গিয়েছিল। মাহির একটু দূরে যেতেই তার মনে পড়ে সে তার ফোন ভুলে বাসায় রেখে এসেছে, তাই সে আবার গাড়ি ঘুরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর রুমে এসে দেখে আদারা মাহিরের ফোন নিয়ে কিছু করছে। আদারের সকালের সেই দুষ্টামি আর এখন ফোন নিয়ে ঘাটাঘাটি যেন আগুনে ঘি ঢালার মতো ছিল। আদারা মাহিরের দিকে তাকিয়ে আছে। মাহির আদারাকে বলে, কি করছিলি ফোনে? আদারা কেন কথা বলে না? মাহির আদারা গাল চেপে বলে, কিছু জিজ্ঞেস করেছি আমি। আদারা মাহিরের হাতটা ছাড়িয়ে বলে, আপনি যে কথায় কথায় গায়ে হাত তুলেন, জানেন এটা কারা করে? যারা কাপুরুষ তারা এটা করে। মাহির আদারার মুখে কাপুরুষ কথাটা শুনে কষিয়ে একটা চড় লাগিয়ে দেয় আদারার গালে। আদারা বিছানায় ছিটকে ওড়ে আর তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি সত্যি একটা কাপুরুষ। না হয় কথায় কথায় গায়ে হাত তুলতেন না। আপনি আমার উপর যে এত অত্যাচার করছেন, সেটা কিসের জন্য? মায়ার জন্য? আপনার কাছে কোনো প্রমাণ আছে? নাকি প্রমাণ ছাড়াই আমার অপর এমন হিংস্র পশুর মতো অত্যাচার করছেন? মাহির নিজের ফোনটা ফ্লোরে ছুঁড়ে মারল, আর সাথে সাথে ফোনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মাহির আদারার চুলের মুঠি ধরে বলে, মাহির আহনাফ আবিদ খান কখনো প্রমাণ ছাড়া কাজ করে না।
মায়ার এক বন্ধু এসেছিল সেই পার্কে যেদিন তুই আমাকে সেখানে প্রপোজ করিস। আর সেটা দেখে মায়া দৌড় চলে যেতে চাইলে একটা গাড়ি এসে মাহিরকে থামিয়ে আদারা বলতে লাগে, এটা মায়ার কেমন ভালোবাসা যেখানে কোনো বিশ্বাস নেই। আর সে একটা ছেলের সাথেই বা সেখানে কি করছিল? আর ও যে গাড়িতে অ্যাক্সিডেন্টে করে, কই আমারও তো সেখানে ছিলাম। কোনো ভিড় বা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখলাম না, বর শুনালাম না। আর আমার চুল ছাড়ুন, এটা রাবার না যে আপনি টানাটানি করবেন। কাপুর একটা বলেই আদারা রুমের দরজা খুলে বেরিয়েছেন যায়। আর মাহির উপর দিকে ভাবতে লাগে আদারার এক একটা কথা সত্যি। তাহলে কি তার কোথাও ভুল হচ্ছে? সে যদি ভুল কিছু করে তাহলে। মাহির বিছানায় বসে মাথার চুলগুলো আঁকড়ে ধরে বসে আছে আর ভাবছে নিজের কি কোথাও ভুল হচ্ছে। তখনই সে তার ভাবনা জগৎ সুতো ছিঁড়ে বেরিয়ে আসে আদারার চিৎকারে। মাহির দৌড়ে নিচে যায়, দেখে আদারা মাহিরের মাকে ডাকছে, ফুপি ফুপি। তখনই আদারা ডাকে রুম থেকে বেরিয়ে আসে আদারার শাশুড়ি আর তার চাচি শাশুড়ি। বাসায় তেমন কেউ নেই, সবাই যে যার মতো কাজে। মাহিরকে দেখে মাহিরের আম্মু বলে, কিরে বাবা, কি হয়েছে? আজকে যে অফিসে গিয়েও ফিরে আসলি? আর আদারা, তোকে না বলেছি ফুপি ডাকতে না? আদারা বলে, আজ আমি তোমাদের কিছু কথা বলবো। মাহিরের আর বুঝতে বাকি রইল না আদারা কিসের কথা বলছে। মাহির তাড়াতাড়ি করে আদারের হাত চেপে ধরে আর বলে, আমি একটু বকা দিয়েছি। সে বাইরে যাওয়ার বায়না ধরেছে আর আমি তাকে না ঘুরতে না নিয়ে অফিসে চলে গিয়েছি, তাই এত রাগ। আম্মু, আমি আদারাকে নিয়ে বের হচ্ছি। আদারা কিছু বলতে যাবে তখনই মাহিরের মা বলে, এই ব্যাপার, আমি ভাবলাম কিনা কি। যাই হোক, যা ঘুরে আয়। আদারা বলে, না ফুপি। আর কিছু বলতে যাবে তখনই মাহির আদারকে কুলে তুলে নিল, মুহূর্তেই আদারা চুপ। মাহিরের এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মাহিরের মা আর চাচি। মাহিরের চাচি বলে, ভাবি চল। মাহির আদারাকে কুলে তুলে গাড়িতে বসিয়ে দেয়। আর তখনই আদারা বলে, আপানি একটা বাজে লোক, আপনার মতো খারাপ লোক আমি দুটো চোখে দেখেনি। আপনি কি মনে করেছেন আমি কিছু বলবো না? আজ না হয় কাল আমি সবাইকে সত্যি বলে চলে যাব। মাহিষ একটা। মাহির মহিষ নামটা শুনে ক্ষেপে যায় আর বলে, আমাকে কোনো দিক দিয়ে তোমার মহিষের মতো লাগে? আদারা কিছু বলে না, চুপচাপ নিজের মতো অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মাহির গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। গাড়ি চলছে আপন গতিতে আর আদারা বাইরে তাকিয়ে কান্না করছে আর চোখের জল মুছে। মাহির সেটা দেখে নিজের রুমালটা আদারার দিকে এগিয়ে দেয়। আদারা রেগে গিয়ে সেটাকে বাইরে ছুঁড়ে দিয়ে বলে, এখন এত দরদ কেন? কিছুক্ষণ আগ অবধি তো আপনার চোখের বিষ ছিলাম না আমি? আর আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিশ্চয়ই আমাকে কোথাও নিয়ে মেরে ফেলবেন। হ্যাঁ, সেটাই হবে, তাছাড়া তো আর আপনি পারবেনই বা কি? মাহির গাড়ি ব্রেক কষে আদারার চোয়াল শক্ত করে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আমি জানি না তুমি সত্যি কিনা। তুমি যদি সত্যি হও তাহলে তোমাকে আমি ডিভোর্স দিয়ে সবাইকে সত্যিটা বলে দিব। আর যদি তোমার কথা মিথ্যা হয় তাহলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। আদারা মাহিরের হাত জোড়ে কামড় দেয়। আর মাহির বলে, আহোহো, আদর লাগছে। মাহিরের মুখে আজ প্রথম সে আদর নামটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। নামটা তার বেশ ভালোই লাগছে। আদারা কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে আছে। মাহির তা দেখে নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত।
সময়ের ব্যবধানে অভিমানে নিচে পড়ে হারিয়ে যাচ্ছে আদারের মনে গড়ে তোলা মাহিরের জন্য এক একটা অনুভূতি। আদারের মনে হচ্ছে সে ভুল কাউকে ভালোবেসেছে। এমন উপর নিচ ভাবতে ভাবতে মাহির চলে আসে আদারাকে নিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায়। আদারা তাকিয়ে দেখে সামনের দিকে সবুজ রঙের একটা বড় মাঠ। আর মাঠে দুই একটা গরু ঘাস খাচ্ছে। মাহির গাড়ি থেকে বের হলেও আদারা এখনো সেখানেই বসে আছে। মাহির বলে, বাইরে আসো, ভালো লাগবে। আদারার তো ইচ্ছে করছে মাহিরকে জেন্ত গিলে খেতে। আদারা গাড়ি থেকে নেমে বলে, সমস্যা কি আপনার? কি চাই? আমার সাথেই বা এত ভালো ব্যবহার কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। মাহির ভ্রুকুচকে বলে, তোমরা মেয়েরা না একদম অতিরিক্ত বুঝো। আদারা মাহিরকে থামিয়ে দিয়ে বলে, অতিরিক্ত বুঝলেও আপনাদের ছেলেদের মতো অত বেশি বুঝি না। আপনারা শুনেন 4 লাইন, বুঝেন 14 লাইন, আর লেকচার মারেন 114 লাইন। যত সব, আমি বাসায় যাব। মাহির বলে, দেখ, ভালো ব্যবহার করছি, এত সুন্দর করে কথা বলছি, তাও তুমি এমন ব্যবহার করবে? তোমার জন্য সেই আগের মাহিরই ঠিক। আদারা বলে, এইটা মাহর না, এইটা পাগল মহিষ। যখন তখন আক্রমণ করে বসে। আর আপনি যাবেন না তো? ওকে আমি এখন চলে যাব যেদিক দুই চোখ যায়। বলেই নিজের মতো হাঁটতে লাগলো। মাহির পিছন থেকে ডাকলেও আদারা শুনে না। তাই বাধ্য হয়ে সেও আদারের পিছন পিছন হাঁটতে লাগলো। আর অন্যদিকে মাহিরকে যা মনে আসছে বলছে আদারা, শয়তান, খারাপ, বদের হাড্ডি, কালা না সাদা মহিষ একটা। তোকে আমি ডিভোর্স দিয়ে দিব, আর তোর যার সাথেই বিয়ে হওয়ার কথা হবে তাকে বলে দিব যে তুই একটা মহিষ। তখনই মাহির পিছন থেকে বলে, ওহো, আচ্ছা, তাহলে তো আর আমার বিয়েই হবে না। তাহলে আর তোমাকে ডিভোর্স দেয়া যাবে না। আদারা মাহিরের দিকে রাগী চোখে তাকিয়ে এইদিকে ওইদিক কিছু খুঁজে তখন দেখে একটা গাছের ডাল। সেটা সে তুলে নিল। মাহির বলে, এই তুমি এটা দিয়ে কি করবে? আদারা কিছু না ভাবেই মাহিরের গায়ে একটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির বলে, আহ, আম্মু। এই আদারা কি করছোটা কি? আদারা আরেকটা বাড়ি লাগিয়ে দেয়। মাহির পিছাতে লাগে আর আদারা আগাতে। মাহির বলে, দেখ, ভালো হচ্ছে না। আদারা বলে, বাংলাদেশে পুরুষ নির্যাতন নামক কোনো আইন নাই। এখন তোকে আমি মেরে শুটকি দিব, তারপর তোর ওই মায়া শাকচুন্নি কচে পার্সেল করে দিয়ে আসবো। মাহির একটু রেগে বলে, মায়ার নামে একটা উল্টো পাল্টা কথা বলবে না। আদারা এবার রেগে দৌড়ে আসে মাহিরের দিকে। মাহিরও কি মনে করে দৌড় দেয়। আদারা লাঠিটা দিয়ে মাহিরকে মারছে আর বলছে, তোর লজ্জা করে না নিজের বউয়ের সামনে অন্য একটা মেয়ের নাম নিতে? পরকিয়া করতে। তোকে আজ আমি সত্যি মেরে ফেলব। মহিষের বাচ্চা দ্বারা বলছি, তোকে আজ আমি এই মাঠে চড়াবো, তোকে ঘাস খাওয়াবো, তারপর যদি তোর এই নষ্ট মাথাটা আবার ঠিক হয়
কোথায় যাচ্ছিস তারা? মাহির তো দৌড়াচ্ছে। ভাবা যায় যেই মাহিরকে একটু অগব্দি আদারা ভয় পেত আর সে এখন তাকেই মারছে। মাহির বলে, আল্লাহ তুমি আমাকে এই জল্লাদ মাইয়ার হাত থেকে বাঁচাও। আদারার মনে হচ্ছে আগের মাহির ফিরে এসেছে। কিন্তু তার রাগটা এখন মাথায় চড়ে বসেছে। হঠাৎই মাহির থেমে পিচ ঢালা রাস্তার মাঝে বসে পড়ে। আদারা তার সামনে রাগী চোখে তাকিয়ে আছে, এক হাত কোমরে দিয়ে। মাহির তা দেখে নিজের বুকে হাত দিয়ে হাতটা একটু নাড়ায়, যার মানে আমি আর পারবো না। আদারা লাঠিটা ফেলে দেয়। আজও আকাশ মেঘলা, কালো মেঘেরা ছুটাছুটি করছে আকাশ। সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে। আদারা মাহিরকে একটু দেখে হাঁটতে লাগে আবার। মাহির কোনো রকম উঠে আবার দৌড় দেয় আদারার সাথে। আদারা সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায় আর মাহির তার কাছাকাছি আসতেই নিজের একটা পা বাড়িয়ে দিল আদারা। আর ধপাস করে মাহির পড়ে যায় গোবরে, আর তা দেখে আদারা হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট। এখন একদম মহিষ মহিষ লাগছে। তখনই সূর্য মামা ব্যস্ত কালো মেঘের সাথে লুকোচুরি খেলতে। আদারা মাহিরকে একটু দেখে হাঁটতে লাগে আবার। মাহির কোনো রকম উঠে আবার দৌড় দেয় আদারার সাথে। আদারা সামনে তাকাতেই দেখে গোবর, আর সেটা দেখে তার মাথায় বুদ্ধি আসে। সে সরে দাঁড়ায় আর মাহির তার কাছাকাছি আসতেই নিজের একটা পা বাড়িয়ে দিল আদারা। আর ধপাস করে মাহির পড়ে যায় গোবরে, আর তা দেখে আদারা হাসি দিয়ে বলে, ওয়াও, হাউ কিউট। এখন একদম মহিষ মহিষ লাগছে। তখনই মাহির উঠে দাঁড়ায়, তার কোট গোবরে মেখে আছে। সেটা দেখে মাহির বলে, ছি কি বাজে গন্ধ। আদারা একটা মেকি হাসি দিয়ে মাঠ বরাবর দেয় একটা দৌড়। মাহিরও তার কোটটা খুলে ছুঁড়ে মারে, আর আদারার পিছনে পিছনে সেও দেয় এক দৌড়। হঠাৎই খুব জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার ফলে আদারা মাহিরের দিকে ফিরে আসে। মাহির কাক ভিজা হয়ে আছে। সাদা শার্টটা লেপ্টে আছে তার গায়ে। সামনের চুল থেকে টুপ টুপ করে জল ঝরছে। আদারার কাছে তাকে বর্তমানে কিং অফ মায়ার বাদশাহ মনে হচ্ছে। অপর দিকে মাহির এক মনে তাকিয়ে আছে আদারার দিকে। মেয়েটাকে সে কখনো এমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখেনি, কিন্তু আজ কেন জানি ইচ্ছে হচ্ছে তাকে দেখাতে। ঘন কালো চুল, মিষ্টি একটা মুখ, ঘন পাপড়িওয়ালা ডাগর ডাগর চোখ। আর সেই চোখে তার জন্য কখনো থাকে অভিযোগ, কখনো অভিমান, আবার কখনো ভালোবাসা। মাহিরকে এমন করে তাকিয়ে থাকতে দেখে আদারার একটু আনিজি লাগে, তাই সে মাহিরের কাছে গিয়ে বলে, চলুন বাসায় ফিরে যাওয়া যাক। মাহির তখনও তাকিয়ে আছে আদারার দিকে। আদারা মাহিরের সামনে তুড়ি বাজায়, যার ফলে মাহিরের হুঁশ আসে। মাহিরকে আদারা বলে, চলুন বাসায় যাওয়া যাক। মাহির বলে, হুম। তারপর আর তাদের মধ্যে কোনো প্রকার কথা হয় না। বাসায় এসে মাহির আর আদারা রুমে চলে যায়। ড্রয়িং রুমে কেউ ছিল না, তাই তারা তাড়াতাড়ি নিজেদের রুমে চলে আসে। রুমে এসে আদারা নিজের জামা নিয়ে ঢুকে ওয়াশরুমে আরো একবার শাওয়ার নিতে হবে তাকে। মাহিরও গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে আসে। আর এবারও আগের মতো ভেজা তোয়ালেটা বিছানায় ফেলে নিচে চলে যায়।
আদারা শাওয়ার নিয়ে এসে দেখে সকালের মতো এখনো মাহির ভিজা তোয়ালেটা বিছানায় ফেলে চলে গিয়েছে। আদারা বলে, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই তোয়ালেটা তুলে নিল। মাহিরকে না দেখে আদারাও নিচে যায়, দেখে নিশো চলে এসেছে আর দুই ভাই বোন ঝগড়া করছে, তাও আবার রিমোট নিয়ে। মাহির ডিসকাভারি দেখবে আর নিশো দেখবে সিরিয়াল। আদারা গিয়ে ওদের অপোজিট সোফায় বসে পড়ে ম্যাগাজিন নিয়ে। তা দেখে নিশো বলে, এই আদু ভাইয়াকে কিছু বল না। আদু নামটা শুনে মাহির হা 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 করে হেসে দিয়ে বলে, এই যে আদু ভাই অপক্স, সরি আদু আপা। নিশো বলে, নিজের বউকে কেউ আপু বলে? আদারা ম্যাগাজিনের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলে, মহিষদের কি সেই সেন্স আছে বল? আর সে তার বন্ধুদের মিস করছে, তাই সে ডিসকাভারি দেখবে। মাহির ভাবতেই পারেনি আদারা তাকে এভাবে অপমান করবে। মাহির বলে, দেখবো না আমি, তুই দেখ। মাহির উপরে উঠতেই আদারা আর নিশো ফিক করে হেসে দেয়। মাহির উপর থেকে দেখে বলে, এই দিন দিন না আমারও দিন আসবে। কিন্তু কবে? অপরদিকে মাহিরের বাবা আর চাচাকে মাহিরের আম্মু জানিয়ে দিয়েছিল মাহির আর আদারা ঘুরতে বেরিয়েছে। যদিও কলটা মাহিরের বাবাই করেছিলেন। অপরদিকে কেবিনে বসে বড় হচ্ছে মায়া। প্রায় মাস তিনেক হলো সে এই অভিনয় করছে। আর আজকে তার বাইরে যেতে খুব ইচ্ছে করছে। আর আজ যেহেতু মাহির তাকে দেখতে আসেনি সকালে, এর মানে আজ আর সে আসবে না। মায়া তাই তার মাকে বলে বাইরে যাওয়ার জন্য রাজি করিয়ে নেয়। সেও রাজি হয়ে যায়। মেয়েটা তার প্রায় 3 মাস যাবত এই চার দেওয়ালে বন্দী। বিকেলে বৃষ্টি ঝরে যায়। মায়াও সেজেগুজে বেরিয়ে পড়ে। আহ, আজ কত দিন পর সে বেরিয়েছে। সামনে যেতেই মায়ার চোখ খুশিতে চিকচিক করে ওঠে। তার ভালোবাসার মানুষটা আসছে। মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে তাকে। কিন্তু মায়াকে এভাবে দেখে রেগে বম হয়ে যায় সেই ব্যক্তি, তাই সে তার হাত ধরে টেনে কেবিনে নিয়ে আসে। মায়ার মা এই ভয়টাই পাচ্ছিল আর সেটাই হলো। মায়াকে সে ব্যক্তিটা কেবিনে নিয়ে দরজাটা লক করে দেয়। আর মায়াকে চেপে ধরে বলে, তোমার কি সেন্স বলতে কিছু নেই? আজ যদি কিছু হয়ে যেত তাহলে বল আমাকে। যদি মাহির ভাইয়া তোমাকে দেখে ফেলতো, ধারণা আছে তোমার কি হতো? মায়া নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে, জাস্ট স্টুপিড আকাশ। আর কত আর কত এভাবে থাকবো আমি? আর তোমার জন্য এইসব হয়েছে, যদি না তুমি এই নাটকটা করতে। সামান্য কিছু টাকার জন্য তুমি নিজের বউকে তোমার বড় ভাইয়ের গার্লফ্রেন্ড বানিয়ে দিলে। আকাশ বলে, আমি সব ঠিক করতে চাচ্ছি। আর মাহির আদারাকে বিয়ে করে নিয়েছে। আর কিছু দিনের মধ্যেই আমি সত্যিটা বলে দিব ভাইয়াকে।
মায়া বলে, কি বলবে? কেন করেছিলে এমন? আর তোমার কি মনে হয় মাহির আমাদের সম্পর্ক মেনে নিবে? তখন যদি তুমি বাজিতে না হারতে তাহলে এমনটা হতো না আকাশ। সেদিন পার্টিতে বারবার বলেছিলাম তুমি কার্ডস খেলো না। দিব্যি তো ভালো ছিলাম আমরা। আর তুমি তো বলেছিলে খুব জলদি তুমি নিজের পরিবারের সামনে আমাকে নিয়ে যাবে। কোন মুখে নিয়ে যাবে তুমি? আর মাহির আমাকে ভালোবাসে, আর আমার জন্য আদারের মতো একটা মিষ্টি ভালো মেয়ে কষ্ট পাচ্ছে। আকাশ বলে, মাহির তোমাকে ভালোবাসে এটা তোমার ভুল ধারণা। মাহির আদারকে ভালোবাসে কিন্তু সেটা তার অজানা। ওই দিন আদারের যাওয়ার পর 7 দিন তোমার সাথে কোনো যোগাযোগ করেনি মাহির। আর ওই 7 দিন সে ছিল একা, কিন্তু যখন আমি তোমার ফ্রেন্ড হয়ে ফেল আইডি দিয়ে তোমার মিথ্যা অ্যাক্সিডেন্টের কথা জানাই তখন সে আসে তোমাকে দেখতে। আর আদারা ছিল শুধু একমাত্র ওই। কিন্তু আমি কি জানতাম নাকি যে মাহির এই সব করবে? মায়া আকাশকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তোমরা ছেলেরা আমাদের মেয়েদের পেয়েছটা কি? খেলার পুতুল মনে হয় আমাদের। মাহির আর তুমি আজকে আমাকে আর আদারাকে যেই কষ্টটা দিচ্ছ, কাল সেটার জন্য হয়তো আমার তোমাদের কাছে নাও থাকতে পারি। তুমি তো শুধু নিজের দিকটা বুঝো, আমার দিকটা কখনো দেখেছ? তুমি একটা সেলফিশ। আকাশ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না, মায়াকে একটা চড় বসিয়ে দেয়। মায়া এবার না পেরে কেঁদেই দেয়। আকাশ মায়াকে জড়িয়ে ধরে বলে, সরি, আমি জানি মাহির ভাইয়া আমাদের সম্পর্কটা মানতে নারাজ হবে। কিন্তু কি করব বল, তখন আমার কাছে টাকা ছিল না। আর অফিসে জয়েন করেছি 1 মাস। আর ওই দিন আমি ড্রাঙ্ক ছিলাম। প্লিজ মায়া। আমি সরি। মায়াও আকাশকে জড়িয়ে ধরে। আকাশ বলে, আই লভে ইউ সবুজ। মায়াও আকাশকে জড়িয়ে কেঁদে বলে, লভে ইউ টু। আর তখনই কেবিনে প্রবেশ করে কেউ। মায়া চোখ মেলে যাকে দেখে তাতে সে চলবে।